বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট রয়েছে, যেরকম ধরনের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যায়, পোস্ট অফিসে ফিক্সড করা যায়, কিংবা এমআইএস করা যায়, গোল্ডে ইনভেস্ট করা যায়, কিংবা জমিতে মানে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা যায়। কিন্তু সব থেকে ভালো ইনভেস্টমেন্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে ইকুইটি মার্কেট, মানে শেয়ার বাজার ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টে যদি ভালো কোম্পানিতে ঠিকমতো রাখা যায়, তাহলে সেই কোম্পানি থেকে যে রিটার্নটা আপনাকে দেবে, সেই রিটার্নের পরিমাণটা এতটাই হবে যেটা কিনা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যেটা রয়েছে সেটাকে তো বিট করবেই। তার সঙ্গে সঙ্গে আপনি ব্যাংকে ফিক্সড রাখলে যা রিটার্ন পেতেন সেটা থেকেও বেশি পাবেন। অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ইকুইটি মার্কেট ইনভেস্টমেন্ট সব থেকে ভালো ইনভেস্টমেন্ট। কিন্তু এই যে বিনিয়োগের কথা বারবার বলছি, বিনিয়োগটাকে রিস্ক ফ্রি? একদমই না। প্রচণ্ড রিস্ক থাকে, এবং এমনও দেখা গেছে আপনার বিনিয়োগ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অর্ধেক করে দিয়েছে, অনেকে তার থেকেও কমিয়ে দিয়েছে। হ্যাঁ, লং রানে গিয়ে দেখা গেছে যারা অ্যানালিস্ট তারা বলছে লং রানে গিয়ে আপনাকে অবশ্যই ভালো রিটার্ন দিতে পারে যদি ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকেন। তাহলে সব থেকে বড় ব্যাপার থাকছে, যদি আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেন সেটাকে ওয়েল ডাইভার্সিফাই করে রাখেন এবং রিস্ক টলারেন্স বলে এটাকে, রিস্কটাকে ঠিকঠাক রাখতে পারেন, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু সকলের পক্ষে তো সম্ভব না। যেরকম আপনার পোর্টফোলিওতে 20 থেকে 25খানা স্টক আপনি রেখে দিয়েছেন, প্রতিটা স্টককে ট্র্যাক করতে হচ্ছে কোন কোন স্টক এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে, কোনো স্টক ফলস খেয়ে গেল কিনা, কোনো স্টক কোনো একটা ফ্রড করলো কিনা, কোনো একটা স্টক থেকে এই মুহূর্তে কী পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেখলেন স্টকটা পড়তে শুরু করে দিয়েছে 20-30, প্যানিকড হয়ে গেলেন। আপনাকে খুঁজে বের করতে হবে কেন এত পড়লো। যদি কারণটা মনে হয় মনোমতো হতেই পারে রেজাল্ট ভালো হয়নি সেজন্য পড়েছে, তাহলে আপনি কি করবেন? সে সময় কিনে নেবেন কিছু পরিমাণে। কিন্তু এই যে আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হচ্ছে, প্রতিদিন বিষয়গুলো জানতে হচ্ছে, প্রতিদিন ট্র্যাক করতে হচ্ছে, এইগুলোর বাইরে যদি যেতে চান, যে জায়গাটা নিশ্চিন্তে নিরুপদ্রবে একটা বিনিয়োগ আপনি করে যাচ্ছেন প্রতি মাসে মাসে, কিংবা একসঙ্গে থোকে একটা জমি বিক্রি করলেন, বা কোনো জায়গায় টাকা পেলেন, কিংবা বোনাসের কোনো টাকা পেলেন, কিংবা রিটায়ারমেন্টের টাকা পেলেন, কোনো একটা বড় টাকা পেলেন, সেই টাকাটা আপনি রেখে দিলেন, এবং সেই ডাইভার্সিফিকেশনটা, যেটা স্টকগুলো ভালো খারাপ ঠিক ভুল সবগুলো সেই ফান্ড ম্যানেজারের ঘাড়ে ফেলে দিলেন। তার বদলে একটা টাকা আপনি 0.4%, 0.6% কিংবা ম্যাক্সিমাম 1% আপনি কিন্তু আপনার ইনকামের একটা পার্সেন্টেজ আপনি তাকে দিয়ে দিলেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আজকে তাহলে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা তখনই উঠেছে যখন কিনা মার্কেটে আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছরে যদি নিফটি 250-ও দেখি মার্কেট, সেখানেও দেখবো একটা বিরাট পতন, কোনো রকম রিটার্ন নেই, এবং যে রিটার্নটা আমাদের দেখাচ্ছে আলটিমেটলি সেটা ব্যাংকে ফিক্সড করলে এর থেকে বেশি বোধহয় হতো। তাহলে বোঝা যাচ্ছে কী অবস্থা। কিন্তু যদি ইকুইটি মার্কেট ছেড়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়, তাহলে বোঝা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে 6%-এর বেশি কিন্তু জাম্প করে গেছে বিগত জাস্ট 1 সপ্তাহের মধ্যে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড এখানে কিন্তু আপনাকে একটা দারুণ জায়গা তৈরি করে দেবে। আজকের যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেরা মিউচুয়াল ফান্ডগুলো, এই মিউচুয়াল ফান্ডগুলো আপনার যদিও বলার আগে এটা বলা দরকার, দিস উইল অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। কোনো রকম মিউচুয়াল ফান্ড রিটার্ন কিন্তু প্রচণ্ড রিস্কি, এবং রিস্কটা বিশেষভাবে ডিপেন্ড করে আপনার কতটা রিস্ক নেবার কত ক্ষমতা রয়েছে, কিংবা মিউচুয়াল ফান্ডটার কী পরিস্থিতি রয়েছে। কোম্পানির শেয়ার বাজার কিন্তু যথেষ্ট রিস্কি জায়গা রয়েছে। আমি যে কথাটা আজকে বলতে চলেছি সেটা হচ্ছে 2026 সালের কিছু ফান্ডকে নিয়ে বলবো কথা, যে ফান্ডগুলো কিন্তু দুর্দান্ত ফান্ড। আমি যে ফান্ডগুলোর কথা বলছি সমস্ত ফান্ড কিন্তু 5 বছর বা তার বেশি সময়ের জন্য তৈরি করা, অর্থাৎ 5 ইয়ার্স বা প্লাস, মানে অ্যাটলিস্ট 7 to 10 ইয়ার্সের জন্য এই সমস্ত ফান্ডগুলো আমরা তৈরি করে রেখেছি। যে ঘটনাটা বলার কথা রয়েছে এখানে 3টে কথা বলবো আমি এর মধ্যে। প্রথম ঘটনা যেটা বলার রয়েছে সেটা হচ্ছে আমাদের লার্জ ক্যাপ নিয়ে কথা বলবো। লার্জ অ্যান্ড মিড ক্যাপের মধ্যে কিছু কোম্পানিকে নিয়ে কথা বলছি। লার্জ অ্যান্ড মিড ক্যাপের মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। একটাকে আমরা বলবো ফ্লেক্সি ক্যাপের কথা, ফ্লেক্সি ক্যাপ সেরা কী রয়েছে, এবং তৃতীয়ত অবশ্যই স্মল ক্যাপের কথা নিয়ে বলবো। তাহলে প্রথম হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপের মধ্যে কী থাকে বলা বাহুল্য, ইকুইটি যে সমস্ত স্টকগুলোর মধ্যে লার্জ, যেগুলো রিস্কও যেরকম কম, রিটার্নটাও সেরকম কম, সেক্ষেত্রে আমাদের মোটামুটি যে ব্যালেন্স থাকে 10 থেকে ওই 16%-এর মতো মোটামুটি ঘোরাফেরা করে। এটা হয়ে গেল লার্জ এবং মিড ক্যাপ। কম বেশি হতে পারে, 17 হতে পারে, আবার 9তেও চলে যেতে পারে, এমনও হতে পারে। এবার আসছে কি ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপের মধ্যে লার্জ থাকছে, মিড থাকে, প্লাস স্মল থাকে, তিনটেকে কিন্তু কম্বাইন করা। যারা বিগিনার তোমরা রয়েছো, তোমাদের জন্য ফ্লেক্সি ক্যাপটা হচ্ছে আদর্শ। সেই ফ্লেক্সি ক্যাপের মধ্যে এই ধরনের সিচুয়েশনে মোটামুটি রিটার্ন থাকে ওই 12 থেকে 18 কিংবা 19%-এর কাছাকাছি কিন্তু রিটার্নটা থাকে।
মোটামুটি অ্যাভারেজ, কোনো ক্ষেত্রে আমি এটা এমনও হতে পারে 11 হয়ে যেতে পারে, কোনো ক্ষেত্রে 20ও হতে পারে, মোটামুটি এরকম একটা রেঞ্জে ফ্লেক্সি ক্যাপ থাকে। এবার আসবো কি থার্ড ওয়ান, দ্যাট ইজ আ স্মল ক্যাপ। স্মল ক্যাপ কিন্তু প্রচণ্ড রিস্কি, প্রচুর রিস্ক, এমনও হতে পারে অনেকটা ডাউন হতে পারে। আমি বারবার যে ধরনের পরামর্শ দিয়ে থাকি, অন্তত 7+ ইয়ার্সের জন্য যদি আপনার হোল্ড করার ক্ষমতা থাকে তবেই আপনি স্মল ক্যাপে আসুন, এবং আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10-18% মতো কিন্তু ডাউন হতে পারে, এর থেকেও বেশি ডাউন হয়ে যেতে পারে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা, সেইটা সহ্য করার ক্ষমতা আপনার থাকতে হবে। তাহলে সেটা যদি রাখতে পারেন তাহলে স্মল ক্যাপে এখানে মোটামুটি আপনার 15% থেকে 22%, এমনকি 24%ও পাওয়া যায়, এমনও রয়েছে 24%ও দিয়েছে। যেমন আমি বন্ধন স্মল ক্যাপের কথা বলবো, 24% দিয়ে দিয়েছে বিগত 3 বছর। আরেকটা ফান্ডের কথা আমি বলবো, সেই ফান্ডটার নাম হচ্ছে আমাদের ইন্ডেক্স ফান্ড, খুব গুরুত্বপূর্ণ এবং অনেকে এই ফান্ডের দিকে ইন্টারেস্টেড হয়, এই জন্য এই ফান্ডটা অ্যাডিশন করলাম। এই ফান্ড কিন্তু আমি বলতে পারি একটা মিরর টাইপ। এই ফান্ডটাকে প্যাসিভলি ম্যানেজ ফান্ড বলা হয়। প্যাসিভলি ম্যানেজ ফান্ড হয় কেন বলছি, যেমন ইন্ডেক্স ফান্ড, নিফটি ফিফটি, এই যে নিফটি 50 যে কটা স্টক আছে ঠিক সেই কটা স্টককে নিয়ে কিন্তু এই ফান্ডটা তৈরি করা হয়। বলা বাহুল্য, আমি যখন লার্জ মিড ক্যাপ আমি ইউজ করছি, যে ফান্ড ম্যানেজার থাকে আপনার এবং আপনাদের মতো সকলের ফান্ডগুলোকে নিয়ে সে ম্যানেজ করছে, সে একটা পার্সেন্টেজ কিন্তু নেয়, একে বলে টার, TER। এই টারের পরিমাণ 0.40 to 0.60 ডিপেন্ড করে, এবং কোনো কোনো ক্ষেত্রে এখানে দেখা গেছে 0.87 to 1%ও হতে পারে। এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ রয়েছে, অপশন থাকে দুটো, একটাকে আমরা বলবো ডাইরেক্ট, আর একটাকে আমরা বলবো থ্রু ব্রোকার বা রিয়া। এবারে ব্রোকারের মারফতেও আপনি নিতে পারেন অথবা ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারেন। ডাইরেক্ট ইনভেস্ট করলে আপনার এক্সপেন্সটা একটু কম হয়, আর যদি ব্রোকারের থ্রু থেকে করেন তাহলে একটু বেশি হয়। কিন্তু এখানেও অভিজ্ঞতা অনেক কিছু বলে, ব্রোকারের থ্রুতে করলে আলটিমেটলি কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা কিন্তু খুব কম হয় না, ঠিক আছে। এনিওয়ে ডাইরেক্ট হয়, ব্রোকারের থ্রু থেকে হয়, দুরকমভাবে হয়, এই জন্য এক্সপেন্সগুলো এটা কিন্তু ওঠাপড়া করে। এবার আসছি কেন কথাটা বললাম, ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে যেহেতু এটা প্যাসিভলি ম্যানেজ করা হয়, এগুলোতে খুব রিস্ক নিয়ে, যেমন স্মল ক্যাপের ক্ষেত্রে যারা ফান্ড ম্যানেজার তাদের প্রচুর রিস্ক নিয়ে কাজ করতে হয়, কোন ফান্ড পড়ে যেতে পারে, উঠতে পারে, সেগুলো নিয়ে অহরহ পড়াশোনা এগুলো করতে হয়, এটসেট্রা সব কিছু করতে হয়। এই জন্য এদের এক্সপেন্সটা বেশি বলে এদের ফান্ড ম্যানেজার এক্সপেন্সটা বেশি দিতে হয়। আবার এই ফ্লেক্সি ক্যাপের তুলনামূলকভাবে একটু কম হয়, এরকমভাবে তৈরি হয়। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কিন্তু টারটা খুব সামান্য, মানে অলমোস্ট নীল, যেহেতু এটাকে কোনো ম্যানেজ করতে হয় না। নিফটি 50 যেরকম সেরকমই, এরকম নিফটি 50 মতো নিফটি 250 হয়, নিফটি স্মল ক্যাপ 250 হয়। এছাড়া আরও অনেক রকম হতে পারে, যেরকম কোনো একটা স্পেসিফিক এরিয়া নিয়ে, কোনো একটা থিম নিয়ে একটা প্রজেক্ট, একটা পার্টিকুলার ফান্ড তৈরি হলো, যেরকম ডিফেন্স ফান্ড, এরকম ধরনের কোনো একটা ফান্ড তৈরি করা হলো, যেরকম ধর ইলেকট্রনিক্স ফান্ড, তো এরকম টেকনোলজি ফান্ড, এরকম ফান্ড সব তৈরি হয়। তো এর জন্য আলাদা আলাদা। এখন ইন্ডেক্স ফান্ড সবচেয়ে এক্সপেন্সটা কম, বোঝা গেছে, এই তুলনামূলকভাবে রিস্কটাও কম থাকে। নিফটি 50 যে 50টা স্টক থাকে, নিশ্চয়ই আপনারা জানেন যে একটা অ্যাসেসমেন্ট হয়, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, সেই অনুযায়ী ঠিক করা হয় কী করা হবে না হবে। ক্লিয়ার? এবারে আসছি এর মধ্যে থেকে আসল ঘটনার দিকে, কোন কোন কোম্পানিকে আমরা চুজ করতে পারি। এবং যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য আমি মনে করি, যাদের কন্ডিশনটা এরকম ধরনের, আমি কন্ডিশন রাখতে পারি যে এরা যারা রয়েছে তাদের এজ, মানে এগুলো কিন্তু অনেক বিষয়কে প্যারামিটার হিসেবে রেখে করা হয়। আমি একটা মোটামুটি, অনেকে রিকোয়েস্ট করেছিল সেই হিসেবে আমি কিন্তু এটা তৈরি করে দিচ্ছি। 20 থেকে 30 বা 35-এর মধ্যে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই ফান্ডটাকে আমি বলছি, এই ফান্ডগুলো বেটার হবে, কারণ এদের অন্তত 18-20 বছর ধরে এদের একটা রাখতে হয়। এটার মানে কিন্তু বেশি বয়স হয়ে গেল মানে খারাপ অবস্থা, রিটার্ন দেবে না, রিটার্ন পাবো না, খারাপ, একদমই না। প্রত্যেকটা বয়সের একটা একটা করে ধর্ম রয়েছে, এক এক ধরনের রিটার্ন রয়েছে, এক একটা ব্যাপার রয়েছে। যারা এই এজে তাদের হাতে কিন্তু টাকা বেশি থাকে না, ওই 500-1000 করে রাখতে পারে। আবার যারা এজ 50 অ্যাবভ, তাদের হাতে প্রচুর টাকা থাকে এবং সেটা কিন্তু তারা ইনভেস্ট করতেই পারে, মোটামুটি একটা থাকে, সেটা থাকতে পারে। আমি এই এজের ফ্লেক্সি ক্যাপের কথা কিন্তু বলবো। ফ্লেক্সি ক্যাপ তাদের কথা কেন বলবো, এর মধ্যে অনেকগুলো কম্বিনেশন থাকে। আচ্ছা, এবারে দুটো ফ্লেক্সি ক্যাপের কথা আমি বলছি, যেগুলোকে আমি বলছি দ্য বেস্ট অ্যাজ পার মাই কনভিকশন। ওকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, এটা হচ্ছে দুরন্ত। আর এর রিটার্ন লেভেল যদি দেখি,
আমরা যেটা বলেছিলাম 12 থেকে 19, সেটা 17 থেকে 19কেও কখনো ছাপিয়ে যাচ্ছে এবং বিট করে দিচ্ছে, যে ইন্ডেক্সটা থাকে অনেকটা বিট করে বেরিয়ে যাচ্ছে। কারণ কি, এর মধ্যে ফ্লেক্সি ক্যাপে শুধু ইন্ডিয়ান স্টক না, বিদেশি স্টকও থাকে। কিন্তু এই স্টকটা, এটাকে আমি 5 বছর ধরে বলে আসছি, 4-5 বছর ধরে অলরেডি এটার মধ্যে AUM বলে, এটাকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। AUMটাকে একটুখানি বলে নিই। তুমি মনে করো 500 টাকা জমা দিচ্ছ, আমি মনে করো 5,000 টাকা জমা দিচ্ছি, আরেকজন মনে করো 50,000 টাকা জমা দিচ্ছে। তার মানে আমাদের এই যে 55,500 টাকাটা, এটা একটা স্টকে একটা টোটাল ফান্ড তৈরি হচ্ছে। এই ফান্ড যেরকম মনে করা যায় HDFC ফান্ড, HDFC ইন্ডেক্স ফান্ড বা HDFC মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ অপরচুনিটি মিউচুয়াল ফান্ড, সেখানে এই 5,55,5,05,500 টাকাটা জমা হলো সব মিলিয়ে। এটা হলো এই মুহূর্তে ফান্ডের টোটাল টাকার পরিমাণ, AUM। এটা যত বাড়তে থাকে তত তত কি হয়, ফান্ড ম্যানেজারের পক্ষে তত মানে চালানো মুশকিল হয়, তখন সে রিস্কটা কম নেয়। যখন AUM কম থাকে তখন সে কি করে, বেশি রিস্ক নিতে পারে। যখন AUM বিশাল হয়ে যায় তখন তার পক্ষে এত টাকা ফান্ডে থাকে যেগুলোকে নিয়ে মুভ করাটা কঠিন হয়ে যায়। এখন এর AUM বিরাট জায়গায় চলে গেছে, যে কারণের জন্য কিন্তু এই মুহূর্তে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা এরা একটু রিস্কটা কম নিয়ে চালাচ্ছে। আরও অনেক কিছু বিষয় বলার রয়েছে মিউচুয়াল ফান্ড নিয়ে, একটা মানে দিন কেটে যাবে শুধু মিউচুয়াল ফান্ড নিয়ে, এত বিষয় বলার রয়েছে। শুধু শর্টে বুড়ি ছোঁয়া ছুঁয়ে যাওয়া বলে, সেরকমভাবে আমি ছুতে যাচ্ছি, যাতে কিনা মিনিমাম একটা আইডিয়া চলে আসো। অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছিলে, তাদের সুবিধা হবে। সেকেন্ড ওয়ান, আমি যেটা মনে করছি, অনেক রকমই রয়েছে ফ্লেক্সি ক্যাপে। তা আমি যেটা মনে করছি, HDFC ফ্লেক্সি ক্যাপ, এদের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা 4 স্টারের দিকে চলে যাচ্ছে, আর এ তো 5 স্টারের মধ্যেই চলে যাচ্ছে। এটা কিন্তু আমার নিজস্ব বক্তব্য। আমি এগুলোকে বেছেছি যে পয়েন্ট প্যারামিটার উপর বেস করে। তার মধ্যে প্রথম যেটা দাঁড়াচ্ছে সেটাকে আমরা বলবো আলফা। আলফা কি, বিটা কি, কি ধরনের বিটা রিস্ক কেমন রয়েছে, আলফা রিস্ক 1 মাইনাস আলফা রিস্ক কেমন রয়েছে, এইগুলো হচ্ছে রিস্ক টেকিং ক্যাপাবিলিটি। যেরকম স্টকের একটা রিস্ক নেবার ক্ষমতা থাকে, সেরকমভাবে এই ফান্ডগুলোরও একটা রিস্ক টেকিং করার ক্যাপাবিলিটি থাকে। যত রিস্ক ভোলাটিলিটি যত বেশি হবে, সেই সব মিউচুয়াল ফান্ডগুলো রিটার্ন দেওয়ার সময় অন অ্যান অ্যাভারেজ রিটার্ন তাদের কমে যাবে। ভোলাটিলিটি কম হয় তখনই যখন AUM বাড়তে থাকে, তখন এগুলো ভোলাটিলিটি কমে যায়। এবং সঙ্গে সঙ্গে এদের যে আলফা, সেটার একটা চেঞ্জেস দেখতে পারি আলটিমেটলি। অত ওই যদি জায়গায় কেউ উৎসাহী থাকে, তারা কমেন্ট বক্সে লিখো যে আরও জানতে চাই, বা এই ধরনের কিছু বক্তব্য যে আমি বেটার আরও মিউচুয়াল ফান্ড জানতে চাই, এগুলো তাদের নিয়ে আমি সেকেন্ড লেভেলে বলবো। বেটার কি, মেম্বার যারা হয়ে আছো তাদেরকে বলে দেবো, কারণ মেম্বারদেরকে এই স্টাডি রিলেটেড ব্যাপার, সেখানে কিন্তু এই জাস্ট বলা রিলেটেড ব্যাপার নয়। তো সেখানে আমি ডিটেলস বলবো। হয়ে গেল এটা পার্ট। আচ্ছা, ফ্লেক্সি ক্যাপের কথা তো শেষ করলাম, এবার আমরা লার্জ ও মিড ক্যাপের এমন কোন কোম্পানি। এবারে যেটা আসবো লার্জ ও মিড ক্যাপ, এটা হচ্ছে একটা ব্লেন্ডিং মিশ্রণ। এই মিশ্রণটা হচ্ছে লং টার্ম ইনভেস্টরদের জন্য, এবং এই ব্লেন্ডিংটা হচ্ছে রিস্কটা কমানো হয়েছে, এবং সঙ্গে সঙ্গে গ্রোথটাও একটা স্টেবল, হাই গ্রোথ না, স্টেবল গ্রোথ রয়েছে সেই জন্য লার্জ। এবং লার্জ মিড ক্যাপের মধ্যে আমি যেটা মনে করি, লার্জ এবং মিড ক্যাপের মধ্যে আমি যেটা মনে করি যে ব্যাপারটা, প্রথম যে কোম্পানিটাকে বলবো ICICI প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ড খুব বিশাল রিটার্ন নয়, কিন্তু স্টেবল রিটার্ন দেবে, এবং একটা লং টার্ম গ্রোথ যেটা দেখা গেছে, খুব স্টেবিলিটি রয়েছে এর মধ্যে, রিটার্নের পরিমাণ খুব বেশি নয়। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে SBI লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটাও দুর্দান্ত ফান্ড, এবং এই ফান্ডটা অনেক সময় আমাদের এই যে 12 থেকে এই কোথায় গেল 10 থেকে 16 কথা বলেছি, এখানে দেখা যাবে মোটামুটি 16কে মানে 15-16% এতটা উপরের দিকে চলে যায় SBI লার্জ এবং মিড ক্যাপ ফান্ড। এখানে যে ব্লেন্ডিংটা মিক্সচারটা করা হয়েছে, এর মধ্যে ভালো ভালো কোম্পানি টাটা মোটরসকে আনা আছে দেখেছি, এছাড়া আরও বেশ কিছু কোম্পানি CDSLকে নেওয়া আছে, তারপরে এর সঙ্গে আরও বেশ কিছু কোম্পানি রয়েছে, মাহিন্দ্রা অটোমোবাইল সেক্টরে রয়েছে, HCL টেকনোলজি, ইনফোসিসের মতো কোম্পানি IT কিন্তু বাড়াচ্ছে। মিউচুয়াল ফান্ড নিয়ে একটু ইনফরমেশন দেওয়ার রয়েছে, সেটা এখানে হলো না, দেওয়ার ইচ্ছা রয়েছে। বেশ কিছু মানে ইমপ্রুভমেন্ট হয়েছে, প্রচুর একটা ইমপ্রুভমেন্ট আছে, অন্য ভিডিওতে সেটা বলবো। এখন এই মুহূর্তে না হলে আমাদের যে কথার এটা সেটা বন্ধ হয়ে যাবে। SBI লার্জ মিড ক্যাপ ফান্ড হয়ে গেল এটা। এবারে আমাদের চলে আসবো স্মল ক্যাপের ক্ষেত্রে। এবারে চলে এলাম সবচেয়ে ডেঞ্জারাস জায়গা এবং সবচেয়ে বেশি রিটার্ন দেওয়ার জায়গা রয়েছে এই স্মল ক্যাপ ফান্ড।
এই মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বড় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে এদের রিস্ক টেকিং ক্যাপাবিলিটি বেশি, ঠিক আছে, কিন্তু এর যে অ্যাগ্রেসিভনেস, আমি যেটা আগে শুরু করেছিলাম মনে আছে আলফা দিয়ে বিটা দিয়ে বলছিলাম, এদের কিন্তু ভোলাটিলিটি লেভেলটা খুব বেশি থাকছে এবং আলফা লেভেল মানে রিস্ক টেকিং এটার অনেক বেশি থাকছে। এই ক্ষেত্রে আমি বলবো অ্যাগ্রেসিভ যারা ইনভেস্টার তাদের জন্য, যারা অনেকটা পড়তে পারে মার্কেট, সে সত্ত্বেও তারা কাজ চালিয়ে যেতে পারে, তাদের ভেঙে পড়বে না। আপনি বললেন ইনভেস্ট করলাম তারপর দেখুন তো কী হলো, এরকম ধরনের কথা তারা কেউ বলবে না। এমন ধরনের যারা রয়েছে ইনভেস্টার তাদের জন্য কিন্তু এই ফান্ডটা হচ্ছে বেস্ট ফান্ড। এখানে আবার বেস্ট অফ দ্য বেস্ট যদি বলি, যেসব কোম্পানিগুলোকে আমি 5 স্টার বলে বলছি, আমি সেসব কোম্পানিগুলোকে নিচ্ছি। এই 5 স্টারের মধ্যে বেশ কিছু প্যারামিটারকে আমি নিয়ে তৈরি করেছি। তার মধ্যে একটাকে আমি বলবো বন্ধন স্মল ক্যাপ। এই যে বন্ধন স্মল ক্যাপের কথা বলছি, এর মধ্যে এমন সব কোম্পানিগুলোকে নিয়ে আসার ফলে সমস্ত স্মল ক্যাপের মধ্যে সবথেকে টপ পজিশনে চলে গেছে বন্ধন স্মল ক্যাপ। এবং স্মল ক্যাপের যে 22% রিটার্ন বলছিলাম, 22কে ভেঙে 24 হয়ে গেছে, 24.2 দিচ্ছে এখন। এবং এটা কিন্তু বহু বছরের পুরনো কোম্পানি না, AUM কিন্তু কম। আমি শুরু মাঝখানে বলেছিলাম, মনে আছে জানি দেখে শুনেছো কিনা, যে বন্ধন স্মল ক্যাপের কিন্তু আমি প্রতিটি কথা ভিডিওর মধ্যে, যদি সত্যি ধৈর্য ধরে একটা ভিডিও সম্পূর্ণ দেখতে পারো, এমন ইনফরমেশন এর মধ্যে পাবে, আমি লিখিতভাবে বলে দিতে পারি, যেগুলো কোথাও পাবে না। এবং এগুলো তাদের কাছেই পাবে যারা প্র্যাকটিক্যালি বছরের পর বছর গোটা জীবন ধরে তারা কাটিয়েছে, তারা কিন্তু এটা বলতে পারবে। অফকোর্স রেসপেক্টেবল পার্সন সিনিয়র যারা রয়েছে তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, তারা অফকোর্স আমার থেকেও বেশি জানা, তারা সেখানে নিশ্চয়ই তারা বলতে পারে। কিন্তু আমি আমার বিগত 18-19 আরও বেশি টাইম ধরে, মানে নিজের শুরু থেকে ধরলে আরও বেশি, কিন্তু কনসালটেশন জীবন বললে 18-19 সেই সময় থেকে আরও বেশি, 1998-99 মোটামুটি শুরু। এবার ধরে নিতে পারো যে কবে থেকে আমি শুরু হয়েছে। এবার আসছি বন্ধন স্মল ক্যাপ, যেটা নিয়ে কথা বলছিলাম সেটাকে নিয়ে বলে তারপরে যাব। বন্ধন স্মল ক্যাপে বেশ কিছু রিস্ক রয়েছে, প্রচুর রিস্ক রয়েছে, এবং 5 স্টার ঠিকই, কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে। এবারে যেটা যাব স্মল ক্যাপের মধ্যে, সেটা হচ্ছে কিং, মানে এত বছর রাজার সিংহাসনে বসছিল, রিসেন্টলি বন্ধন তাকে নামিয়েছে, কিন্তু রাজার সিংহাসনে বসে যে রয়েছে তার নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ। এর যে কি বলি, এও 5 স্টার রয়েছে, কিন্তু ওর সঙ্গে একটু ডিফারেন্স রয়েছে। একটা ডিফারেন্স, সবথেকে বড় ডিফারেন্স রয়ে গেছে, বহু বছরের পুরনো, AUM বিরাট বড় রয়েছে এবং গ্রোথ লেভেলটা স্লো হয়ে গেছে। এদের যে রিস্ক ক্যাপাবিলিটি তুলনামূলক কম, এর রিস্কটা আরও বেশি, মানে মুভ করবে বেশি। বহু বছর ধরে এরা একটা ইতিহাস রয়েছে লং টার্ম, কিন্তু এর ক্ষেত্রে ইতিহাসটা কম রয়েছে, বেশি দিনের নয়। হতে পারে যে আজ প্রথম আছে মানে চিরকাল প্রথম থাকবে এমন কোনো মানে নেই, যে কোনো সময় নিপ্পনকে বিট দিতে পারে, বা নতুন কোনো একটা স্মল ক্যাপে সেকে বিট দিয়ে দিতে পারে। এখন দেখাচ্ছে মানে চিরকাল দেখে যাবে এমন কোনো কথা নেই। আর একটা কথা বলবো, থার্ড ওয়ান HDFC স্মল ক্যাপ। HDFC স্মল ক্যাপকে আমি আরেকজন টক্কর দিচ্ছিল SBI স্মল ক্যাপ, একেবারে একদম ঘাড়ে নিঃশ্বাস পেয়েছিল, সেম টু সেম। কিন্তু HDFCর একটা পয়েন্ট আমার ভালো লাগলো, সেটা হচ্ছে এর মধ্যে যে পোর্টফোলিওটা, এর প্রত্যেকটার পোর্টফোলিও থাকে, এক একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে 10খানা 20খানা 25খানা করে স্টক থাকে। এই জন্য বলি, কেউ যদি পোর্টফোলিও বানাতে নাও চাও বা কোনো পোর্টফোলিও তৈরি করতে না চাও, কোনো একটা মিউচুয়াল ফান্ড একটা নিলেই যথেষ্ট। রাশি মিউচুয়াল ফান্ড নিতে হয়, এগুলো কোনো স্টক না। একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে অজস্র স্টক থাকে, একটাই নিয়ে রেখে দাও, তাতেই যথেষ্ট, তোমার 20-22খানা স্টকের কাজ করে দেবে, ঠিক আছে। এখানে কি হয়, HDFC স্মল ক্যাপের মধ্যে যে কনসিস্টেন্ট যে সমস্ত স্টকগুলো রয়েছে, তাদের মধ্যে যে গ্রোথ দেওয়ার ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু স্লাইটলি বেটার দ্যান SBI স্মল ক্যাপ। সে কারণের জন্য একে আমি নিয়েছি। HDFC নিতামই না, প্রথম দুটোকেই রাখতাম। থার্ড ওয়ান এমনভাবে কম্পিট করছে, যে কোনো সময় কিন্তু ফার্স্টে চলে আসতে পারে, এমন জায়গায় চলে আসতে পারে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এই পরে আমাদের রইল ইন্ডেক্স ফান্ড নিয়ে যদি কথা বলি, ইন্ডেক্স ফান্ড একদিক থেকে খুব ইজি, আরেক দিক থেকে খুব চাপের। কেন চাপের? রিটার্ন তেমন ভালো কিছু দেবে না। ইজি কেন? কোনো এক্সপেন্স রেশিও খুব কম, এবং নিফটি যেরকম পারফরমেন্স দিয়ে যাচ্ছে আমাদেরকে, এরও পারফরমেন্স সেরকম দিয়ে যাবে। এবং এর পারফরমেন্স যদি দেখো, ওই 8 থেকে 11-12%, মোটামুটি 8% থেকে 11%। আমি যাকে কী বলেছি,
আমাদের যে ইনফ্লেশন 6% তাকে কিন্তু বিট দিচ্ছে, কি 7% তাকে বিট দেওয়ার মতো ক্ষমতা রাখছে, দিয়ে 1% 2% মোটামুটি এরকম দিয়ে দিচ্ছে। খুব খারাপ হলে 11 মানে 8 সংখ্যা খুব কম, ডেপ্ট ফান্ড মিক্সড হয় মোটামুটি 10-11 এরকম দাঁড়ায়। যাই হোক, ইন্ডেক্স মধ্যে ইউটিআই ইন্ডেক্স ফান্ড যেটা রয়েছে, ইউটিআই ইন্ডেক্স ফান্ড, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এই ফান্ডটা কিন্তু মোটামুটি রিটার্ন অ্যাট পার দিচ্ছে এবং ভালো রিটার্ন দিচ্ছে। স্টকগুলো রয়েছে ভালো স্টক, জাস্ট নিফটি 50 রেপ্লিকা হিসেবে কাজ করছে। একটা বলতে পারি সেটা হচ্ছে এইচডিএফসি নিফটি 50 সেম ওয়ে ইন্ডেক্স ফান্ড। এই দুটো ফান্ড মোটামুটি অল ওয়েদার কোটিং বলে, সব রকম ঝড় জল বৃষ্টি সব কিছুতেই আপনাকে একটা সুন্দর রিটার্ন দিয়ে গুছিয়ে রিটার্ন দিয়ে চলে যাবে। খরচও খুব কম, কোনো ফান্ড ম্যানেজারের ঝামেলা নেই। ফান্ড ম্যানেজার একজন অটোমেটিক্যালি সব কাজ করে যাচ্ছে, সেমভাবে ওখানেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে, ওখানে চেঞ্জ হচ্ছে, এখানে, ফলে কোনো রকম এক্সপেন্স বলে কিচ্ছু নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে চোখ বুঝে থাকলে মোটামুটি, আমি বারবারই শুরুতেই বলেছিলাম রিস্ক রয়েছে, কিন্তু যাই থাক মোটামুটি আপনাকে একটা সুন্দর রিটার্ন দিয়ে যাবে। সুতরাং যারা একটা অল ওয়েদার কোটিং চাইছেন তাদের জন্য বেস্ট ওয়ান এই ইন্ডেক্স ফান্ডটা, 4 নাম্বারটা। আর যারা মনে করছেন আমাদের অ্যাগ্রেসিভ, তারা খুব ঝটপট বড় বিশাল রিটার্ন চাই, মুশকিল হলেও অসুবিধা নেই, তাদের জন্য স্মল ক্যাপ। আর একটুখানি গ্রোথ তুলনামূলকভাবে কম চান, রিস্ক কম চান, তাদের জন্য লার্জ ক্যাপ। আর ফ্লেক্সি ক্যাপ হচ্ছে বিগিনার যারা নতুন রয়েছেন তাদের জন্য বেস্ট। আজকে শেষ হলো একটা ওভারভিউ, নাম কিছু বলে দিলাম, কিন্তু তার মানে এই নয় যে এগুলি সব, এরপরে আর কিছু নেই, বা এটা ইনভেস্ট করছি নেই বলে আমার তার মানে খারাপ হবে বা এমন কিছু না। মিউচুয়াল ফান্ড মানে একটা জিনিস মনে রেখে দেবেন, সেটা খুব সহজ থাম রুল। কোনো মিউচুয়াল ফান্ড আপনি ইনভেস্ট করলেন মানে সেটা খারাপ হয়ে গেল, ভবিষ্যতে কিছু দেবে না, এই চিন্তাভাবনা মাথাতেই নেবেন না। যেটাতেই আপনি ইনভেস্ট করুন না কেন, এক না একটা সময় আপনাকে সুন্দর রিটার্ন দেবে, এবং অন অ্যান অ্যাভারেজ যেই মিউচুয়াল ফান্ড হোক না কেন আপনাকে সুন্দর একটা রিটার্ন 10 বছর 15 বছর পর দিয়ে যাবে। সবসময় মনে রাখবেন মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে একটা লং টার্ম। আর সেকেন্ড ওয়ান, আপনার হেডেক কিচ্ছু নেই, জিরো হেডেক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, এটা একটা ভালো জিনিস।